করছি দেশ টিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কুট গুড হেলথ অনুষ্ঠানটি। আমি আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। স্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতি সপ্তাহের শুক্রবার ঠিক এই সময়ে আমরা থাকছি আপনাদের সাথে। আর প্রতি পর্বে আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রফেসর রকিবুল আনোয়ার, প্রেসিডেন্ট, রয়্যাল কলেজ অফ সার্জনস অ্যাসিস্টেড হসপিটাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা এবং অনারারি প্রফেসর অফ কোলোরেক্টাল সার্জারি দ্য বার্ডস অ্যান্ড দ্য লন্ডন হসপিটাল। আমাদের আজকের বিষয়বস্তু কোলোরেক্টাল ক্যান্সার এবং এর চিকিৎসা। আপনারা চাইলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের নাম্বারগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ অথবা ৮৩৩২৭৫৪। আমি আবার বলছি ৮৩৩২৫০৯ অথবা ৮৩৩২৭৫৪। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ সিফাত। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে কর্মরত ছিলেন, প্রায় ৩২ বছর, এবং সেখানকারই একটি মেডিকেল স্কুলে এমবিবিএস কমপ্লিট করার পরে প্রায় ১৬ বছর আপনি কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আপনি কাজ করেছেন এবং সেখানে একজন প্রতিষ্ঠিত আপনি একজন কোলোরেক্টাল সার্জন। তো স্যার, আপনাকে যদি একদম শুরুতেই জিজ্ঞেস করি যে আসলে কোলোরেক্টাল ক্যান্সার বা বাউল ক্যান্সার আসলে কি? অনেক ধন্যবাদ। বাউল বলতে বোঝায় অন্ত্র, যদিও বাংলায় কথাটা অনেক কঠিন শোনায়। ইন্টেস্টিন, এবং দু ধরনের ইন্টেস্টিন আছে, অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। সো স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন। সাধারণত লার্জ ইন্টেস্টিন এবং মলদার এদের ক্যান্সার হলে সেটাকে বলে বাউল ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। আচ্ছা স্যার, এই কোলোরেক্টাল ক্যান্সারের রোগী যখন আপনাদের কাছে আসে তো সাধারণত কী ধরনের উপসর্গ নিয়ে তারা এসে থাকে? এটা অত্যন্ত কোলোরেক্টাল ক্যান্সার এখন পৃথিবীতে বেশ একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের জীবন পদ্ধতির পরিবর্তন হওয়াতে কোলোরেক্টাল ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের বাঙালি সমাজে, এবং দেখা যাচ্ছে যে বিলাতে যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন করেছে তাদের প্রপোর্শন অফ গেটিং কোলোরেক্টাল ক্যান্সার অনেক বেশি লোকাল পপুলেশনের চেয়ে। প্রথম কথা হচ্ছে যে এইজ, বয়স যদি ৬০-এর উপর হয় দেখা যায় যে ৮টা কোলোরেক্টাল ক্যান্সার ১০ জনের যদি হয়ে থাকে তাহলে ৮ জনেরই হবে ৬০ বছরের পরে। ফ্যামিলি, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, যদি একই ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে বাবা মা, ভাই বোন বা সন্তান সন্ততি, তাদের যদি ক্যান্সার থাকে এবং ৪৫ বছরের নিচেই যদি ক্যান্সার থাকে তাদের, অথবা ২ জন এরকম ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের যদি ক্যান্সার থাকে তাহলে তাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তারপরে কিছু কিছু অসুখ আছে যেগুলা যেরকম বাউল পলিপ এবং ডায়াবেটিস, যেটা মারাত্মকভাবে বাংলাদেশে আঘাত করেছে। ডায়াবেটিকের পেশেন্টেরও কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া ইনফ্লামেটরি বাউল আছে, বাউল ডিজিজ আছে। কেউ কেউ বলেন যে গল ব্লাডার যদি রিমুভ করা যায় তাহলে বাউল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যদিও এটা প্রমাণিত নয়। গ্যাস্ট্রেক্টমি বা পাকস্থলীর যদি অপারেশন করে পাকস্থলী অংশ বা সম্পূর্ণ ফেলে দেওয়া হয়। তো এবং ডায়েট, খাদ্য এবং এক্সারসাইজ, সিগারেট স্মোকিং, তারপরে বেশি তৈলাক্তযুক্ত খাবার খাওয়া, এবং দেখা গেছে যারা ওবিস তাদের কোলোরেক্টাল ক্যান্সার বেশি হয়। ফলমূল বা শাকসবজি অ্যাভয়েড করা, রেড মিট বেশি খাওয়া, একদম এক্সারসাইজ না করা, এগুলা কোলোরেক্টাল ক্যান্সার করতে সাহায্য করে। আর যে সিমটমসগুলো হয়, সিমটমস মানে হচ্ছে যে সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার বেশ এগিয়ে গেছে, তখন পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, পায়খানা
পরিবর্তন হয়, পাতলা হয় বা কনস্টিপেশন হয়, তারপরে পেটে ব্যথাও হতে পারে, ওয়েট লস মানে ওজন কমে যাওয়া একটা বড় একটা কোলোরেক্টাল ক্যান্সারের উপসর্গ হতে পারে। আর তাছাড়াও যদি রক্তশূন্যতা হয় এবং সেটা যে আয়রনের অভাবে হয়ে থাকে, লৌহ জাতীয় পদার্থের অভাবে হয়ে থাকে, তাহলে বাউল ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা স্যার, আপনার অভিজ্ঞতার আলোকে আপনারা সাধারণত কিভাবে ডায়াগনোসিস করে থাকেন? প্রথমত তো রোগীর কাছ থেকে আপনারা ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে থাকেন, এর পরবর্তীতে আপনারা কিভাবে ডায়াগনোসিস করে থাকেন? এটা খুবই সত্যি কথা বলেছে সিফাত, যে প্রথমেই হলো হিস্ট্রি নিতে হয় এবং হিস্ট্রির ভিতর বাউল ক্যান্সারের উপসর্গ আছে কিনা, তারপরে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এ সমস্ত নির্ধারণ করতে হয়। তারপরে পরীক্ষা করতে হয়। পরীক্ষার ভিতর অবশ্যই মলদ্বারের পরীক্ষা করতে হবে এবং যেটা সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় সেটা হচ্ছে কোলোনোস্কোপি, অর্থাৎ এন্ডোস্কোপি দিয়ে সমস্ত কোলনটাকে ভালোভাবে দেখা। আচ্ছা স্যার, আপনারা তো ডায়াগনোসিস করে যখন কনফার্ম হন যে এই রোগীটার কি কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে কিনা, সেটা যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কীরকম? ওকে, প্রথম কথা হচ্ছে যে আমি অবশ্যই স্ক্রিনিংয়ে আসব। প্রথম কথা হচ্ছে যখনই ডায়াগনোসিস হলো, হিস্টোলজিক্যাল মানে বায়োপসি করে দেখা গেল যে তার কোলোরেক্টাল ক্যান্সার আছে, তাহলে কোন অবস্থায় আছে, কোন স্টেজে আছে, সেটা প্রথমে নির্ধারণ করতে হবে এবং তার জন্যে সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান এগুলো করার প্রয়োজন আছে। যদি দেখা যায় যে আর্লি স্টেজে আছে, তাহলে শুধু সার্জারিতেই সাধারণত চিকিৎসা সম্পন্ন করা যায়। আর যদি দেখা যায় যে বেশ অ্যাডভান্স স্টেজে আছে, তাইলে হয়তো কিমোথেরাপি এবং অথবা রেডিওথেরাপি লাগতে পারে, যেটা অপারেশনের পূর্বেও লাগতে পারে বা পরেও লাগতে পারে। আচ্ছা স্যার, আপনি সার্জারির কথা বললেন, সেটা যদি একটু বিস্তারিত বলতেন যে কি ধরনের সার্জারি করা হয়ে থাকে? সার্জারি হলো কোলেক্টমি বলে, যে শুধু বাউলটা ফেলে দিলে হয় না, বাউলের যে সমস্ত জায়গায় স্প্রেড হয় কাছাকাছি সেটুকু সহ ফেলতে হয়। এটা আগেকার কনভেনশনাল মেথডেও অপারেশন করা যায়, কিন্তু এখন ল্যাপারোস্কোপি বা কি হোল সার্জারিতে আমরা করছি। আমার যেরকম ল্যাপারোস্কোপি করার রেট ইজ অ্যাবাউট 90%। আমি 90% অপারেশন আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে গেলে যে বিশেষজ্ঞ প্রশিক্ষণ দরকার, সেটা কিন্তু আমাদের দেশে এখনও আসেনি এবং সেটার জন্যে আমরা চেষ্টা করছি। সেই জন্যে আমরা রাহিটিড একটা ইনস্টিটিউট হসপিটাল আছে, যা সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল কম্পোনেন্ট, কারণ আমরা তো রুগী না থাকলে শেখাবো কী করে। তো সেই জন্যে আমাদের হসপিটাল কম্পোনেন্ট থাকবে, কিন্তু একটা স্ট্রাকচার্ড কারিকুলাম বেসড ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে আমরা কোলোরেক্টাল স্পেশালিস্ট বা জেনারেল সার্জিক্যাল স্পেশালিস্ট বা অর্থোপেডিক্স স্পেশালিস্ট তৈরি করব। স্যার, আমরা আপনার এই ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে জানবো, একটি ফোন কল নিব। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম কুতুব। আপনার নোয়াখালী থেকে টেলিভিশনের বলছি। ভলিউম কমিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমার নাম কুতুব, আমি নোয়াখালী থেকে বলছি। জি, আপনার আপনার প্রশ্ন। ওই পার্কে প্রশ্ন করার জন্য অ্যালান ফিশারটা সম্বন্ধে একটু জানার জন্য, আর আমার পেটটা একটু ব্যথা করে, এই জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম। আমাকে ওই ডাক্তার আপনার ভেলুরে ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটাল সিএমসি, ওই ডাক্তার বললো যে তুমি শুধু ফ্যামোটিডিন 40 খাও। আর ঢাকা অ্যাপোলোতে দেখিয়েছিলাম, এই যে বললো যে ফলন নেওয়ার চুলকায়, এই জন্য আমাকে দিয়েছিল অ্যালোস্টেন। এটা দেওয়ার পরে প্রচুর চুলকায় ছিল। পরে আপনার ভেলুরে দেখেছিলাম, ভেলুরে দেখার পরে একটা অয়েন্টমেন্ট দিয়েছিলেন, আমার নামটা খেয়াল নাই, ওটা আইসফুল, কিন্তু চুলকানিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার পেটটা একটু একটু ব্যথা আছে, এই জন্য সিগনোস্কোপি করছে, কোলোনোস্কোপি করছে, প্লাস এন্ডোস্কোপিও করছে। এটা তো আপনার গ্যাস্ট্রাইটিসটা ধরা পড়ছিল। আমি স্যার, উত্তর আপনার দিতে কোনো পারি? প্রশ্ন, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার না, কাছে?
জি। আমার উপদেশ হচ্ছে যে কোনো জিনিস যেটা একজন ডাক্তারের কাছে গেলে করার প্রয়োজন, অন্ততপক্ষে আমার আধা ঘন্টা সময় নিয়ে আপনাকে দেখা প্রয়োজন, সব কিছু শোনা প্রয়োজন। আমি এটুকুই বলতে পারি, আমার উপদেশ হচ্ছে যে আপনি কোনো ভালো কোলোরেক্টাল সার্জনকে দেখানোর ব্যবস্থা করবেন এবং তার আন্ডারে থাকতে হবে এবং তার চিকিৎসা যে অ্যাডভাইস করবেন সেই অনুযায়ী চলতে হবে। আমাদের রাহিটিতে আমরা দেখি, যেটা ঢাকা শহরে গুলশান 2 নম্বরে, যদি আসতে চান তাহলে ওখানে ফোন করে আসতে পারেন। কিন্তু আপনার প্রতি আমার উপদেশ হলো যে কোনো একজন ভালো কোলোরেক্টাল সার্জনের আন্ডারে আপনার চিকিৎসা করতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। জি স্যার, আপনি বলছিলেন যে বাংলাদেশে এখনও ল্যাপারোস্কোপিক সার্জারির সেরকম সুযোগ সুবিধা কিংবা সেই প্রশিক্ষণ ব্যাপারটি নেই, কিন্তু আপনারা সেটা চালু করেছেন। স্যার, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। খুবই সহজ ব্যাপার যে পৃথিবীর উন্নত দেশগুলোতে এমবিবিএস পাশ করার পরেই কিন্তু প্র্যাকটিস করা যায় না, প্রাইভেট প্র্যাকটিস কখনোই করা যায় না। যদি তুমি এমনি জেনারেল প্র্যাকটিস করতে চাও তাহলেও অন্ততপক্ষে 3 থেকে 5 বছরের স্ট্রাকচার্ড কারিকুলাম বেস ট্রেনিং নিতে হয়। আর যদি আমার মতো স্পেশালিস্ট হতে চাও তাহলে অন্ততপক্ষে 10 বছরের একেবারে প্রত্যেক বছরে কি করছো সেটা অ্যাসেসমেন্ট, তারপরে বিভিন্ন রয়্যাল কলেজের পরীক্ষা, যেটা এমআরসিএস পার্ট এ, পার্ট বি, এফআরসিএস, সব কিছু পদ্ধতির মাধ্যমে 10 বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। তো আমাদের দেশে সেটা অবশ্যই আসবে বলে আমি আশা করি, যে জন্যে রয়্যাল কলেজ অফ সার্জনসের, তুমি হয়তো জানো যে আমি এখানে অ্যাম্বাসেডার ইন সাউথ ইস্ট এশিয়া, আমরা চেষ্টা করছি যে ওই পদ্ধতিতে আমরা আরও ডাক্তার, আরও স্পেশালিস্ট তৈরি করতে পারি কিনা। এবং আমি জানি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার অনেকভাবেই চেষ্টা করছেন স্বাস্থ্যক্ষেত্রকে উন্নত করার জন্যে, এবং আমরাও এসেছি ওনাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক, প্রতি পর্বে আপনাদের জন্য রয়েছে একটি করে কুইজ। আমাদের এই পর্বের কুইজ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় নিচের কোন ধরনের খাদ্যদ্রব্য? অপশন এ ফাইবার সমৃদ্ধ খাদ্য, অপশন বি লাল মাংস, অপশন সি প্রক্রিয়াজাত খাদ্য। কুইজের উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NGH, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে উত্তর পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কুট গুড হেলথ অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার। বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতি শেষে ফিরে এলাম নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কুট গুড হেলথ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি কোলোরেক্টাল ক্যান্সার এবং এর চিকিৎসা সম্পর্কে। আর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রফেসর রকিবুল আনোয়ার, প্রেসিডেন্ট, রয়্যাল কলেজ অফ সার্জনস অ্যাসিস্টেড হসপিটাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড অনারারি প্রফেসর অফ কোলোরেক্টাল সার্জারি, বার্টস অ্যান্ড দ্য লন্ডন হসপিটাল। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 8332509 অথবা 8332754। আমি আবার বলছি 8332509 অথবা 8332754। স্যার, আমরা বিরতি শেষে আবার ফিরে এলাম। আপনি বিরতিতে যাবার আগে স্যার বলছিলেন যে ট্রিটমেন্ট সম্পর্কে, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং এই বিষয়গুলো। স্যার, এখন যদি বলি যে রেকটাল ব্লিডিং বা এই ব্লিডিংয়ের কারণটা আসলে কি, কেন হয়ে থাকে? রেকটাল ব্লিডিং বা বায়ুপথে রক্ত পড়া খুবই খুবই কমন। যদি একটা দেশের অ্যাডাল্ট পপুলেশনকে জিজ্ঞেস করা যায় যে গত 6 মাসে কতটা প্রপোর্শন ওই মানুষের বায়ুপথ দিয়ে রক্ত পড়েছে, তাহলে 10% লোক, 10% অ্যাডাল্ট পপুলেশন, অর্থাৎ ঢাকা শহরে যদি 1 কোটি মানুষ বাস করে তাহলে 10 লক্ষ লোকের রেকটাল ব্লিডিং হয়েছে। রেকটাল ব্লিডিং সাধারণত হয় খুব ইনোসেন্ট কারণে, ফাইলস সবচেয়ে কমন কজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে যে কোলোরেক্টাল ক্যান্সার আছে। সুতরাং পাইলস হিসেবে ইগনোর করে অবশ্যই থাকা যাবে না, কারণ দেখা যায় যে যাদের
পাইলস থেকে বা পাইপথ থেকে রক্ত পড়ছে, তাদের যদি স্পেশালিস্টের কাছে যায় তাহলে অন্ততপক্ষে 6 থেকে 7% লোকের দেখা যায় যে বাউলের ক্যান্সার আছে। আর আমি যেটা বলেছি যে বাউল ক্যান্সার ইজ অন দ্য রাইজ, সারা পৃথিবীতেই বাউল ক্যান্সার এত বেশি বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও যদিও মানে মানুষ হয়তো কথা বলে না, কিন্তু আমরা জানি যে বাউল ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি এখন। তো সেই জন্যে যদি ব্লিডিং হয় পাইপথ দিয়ে, তাহলে যদি নর্মাল পাইলসের চিকিৎসায় উপকার না হয় তাহলে দেরি না করে অবশ্যই ক্যান্সারের ডায়াগনোসিস করা উচিত। চেষ্টা করতে হবে। বিশেষ করে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আমি অন্য কিছুর চিকিৎসা না করেই বাউল ক্যান্সার স্পেশালিস্টের কাছে যেতাম। আর যদি চেঞ্জ ইন বাউল হ্যাবিট হয়, যে হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে, আবার আবার হঠাৎ করে কনস্টিপেশন হচ্ছে, এক্স্যাক্টলি, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস স্যার, এই ক্ষেত্রে কি একটি ইরিটেবল বাউল সিনড্রোম ইজ বাই এক্সক্লুশন। ইরিটেবল বাউল বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি কলোনোস্কোপি করে ডিটারমিন করেছি যে না, এর অন্য কিছু আর নাই, তখনই বলা যাবে ইরিটেবল বাউল, পুরোপুরি ইনভেস্টিগেশন করার পরে। সুতরাং ইরিটেবল বাউল বলে কোনো কিছুকে ইগনোর করলে পরে দেখা যাবে যে বাউল ক্যান্সার হয়েছে। আর বাউল ক্যান্সার যত দেরি করে ডায়াগনোসিস হবে ততই সেরে যাওয়ার সম্ভাবনা কমে যেতে থাকবে। বাউল ক্যান্সারের আমি ওটায় আসবো নিশ্চয়ই তোমার অন্য কোশ্চেনের পরে, যে স্টেজিং কিভাবে করতে হয় এবং স্টেজিংয়ে কোন স্টেজে কীরকম আউটলুক আছে, প্রগনোসিস কেমন, ওগুলা নিশ্চয়ই আলাপ করব। আচ্ছা স্যার, একটা ফোন নিয়ে আবার ফিরে আসছি।